আমরা আজকে যে নতুন টপিকটা দেখব সেটা হচ্ছে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। তো কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমটা কাইন্ড অফ মানে আমরা যে এক্সাম্পল দিয়ে দেখবো সেটা গ্রাফ রিলেটেড এক্সাম্পল, কিন্তু কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম আসলে অনেক ক্যাটাগরিতে হইতে পারে। তো প্রথমত আমাদের আগে জানতে হবে যে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম কি, তারপরে আমরা দেখবো যেটার অ্যাপ্লিকেশন কোথায় এবং এটা আসলে কিভাবে সলভ করতে হয়। এই কয়েকটা ক্যাটাগরিতে আসলে আমাদের এই টপিকটা ভাগ করা হবে। তো যেটা বলতেছিলাম যে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমটা আসলে কোথায় বা কি। কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম হচ্ছে যে কনস্ট্রেন্ট মানে আগে আমাদের বুঝতে হবে কনস্ট্রেন্ট হচ্ছে কোনো বাধা বা বিপত্তি বা কোনো ধরনের শর্ত। ঠিক আছে। তো তাহলে আমরা নাম থেকে বুঝতে পারতেছি কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন অর্থাৎ বাধা বা বিপত্তি বা শর্ত যেটা ছিল সেটাকে আমাদের স্যাটিসফাই করতে হবে অথবা সলভ করতে হবে। তো রিয়েল লাইফে অনেক ধরনের এরকম প্রবলেম থাকে যেগুলোতে বেশ কিছু ধরনের কি বলে বাধা থাকে অথবা কোনো ধরনের শর্ত থাকে। সেই শর্তগুলো আমরা কিভাবে সলভ করতে পারি এইগুলাই আসলে এই কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমে ডিসকাশন করা হয়। সো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম বেসিক্যালি কাইন্ড অফ ব্যাক ট্র্যাকিং সার্চ দিয়ে সলভ করা হয়ে থাকে। ঠিক আছে। তো ব্যাক ট্র্যাকিং সার্চ আমাদের দেখতে হবে ডেফিনেটলি। তো আমরা সামনে আগাই। তো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম এবং স্ট্যান্ডার্ড সার্চ প্রবলেম আমরা দুইটা নাম মানে সার্চিং টেকনিক আমরা আসলে জানি অলরেডি। যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সার্চ, যেটা অলরেডি আমরা পড়ে আসছি মিডের আগে ওই চ্যাপ্টার 3-তে। বিভিন্ন ধরনের ইউনিফর্ম সার্চ, ইনফর্মড সার্চ, আনইনফর্মড সার্চ এগুলো, অর্থাৎ বিএফএস, আইডিডিএফএস, সিএসপি, এইসব বিষয়গুলো যেগুলো ছিল, হ্যাঁ ডায়াক্সটা, এইসব বিষয়গুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সার্চ প্রবলেম। আর সিএসপি হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরি। এটাও এক ধরনের সার্চ প্রবলেম, এখানে আসলে কনস্ট্রেন্টকে স্যাটিসফাই করে আমাদের আনসারকে বের করা হয়। ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড সার্চে যেটা হয় যে আমাদের বেশ কিছু স্টেট দেওয়া থাকে, স্টেটগুলো আমরা জাস্ট একটার পর একটা ভিজিট করি। হ্যাঁ মানে একটা একটা নোড, মানে গ্রাফের ক্ষেত্রে আমরা যেগুলো দেখছি বিএফএস বা টিএফএস এর ক্ষেত্রে একটা নোড, গ্রাফ গুলো দেওয়া থাকে, সেই গ্রাফে নোড বাই নোড ট্রাভার্সালের বেশ কিছু স্ট্র্যাটেজি থাকে। সেটা মিট করে আমরা সোর্স নোড থেকে কোনো গোল নোডে যাওয়ার চেষ্টা করে থাকি। আহ, সেটা আপনার গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ হোক অথবা এ স্টার সার্চ হোক, সবগুলোতে এরকম কাজ হয়ে থাকে। কিন্তু সিএসপি তে আসলে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে সিএসপি তে এরকম সাকসেসর ফাংশন আমাদের ডেফিনেটলি আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের এখানে গোল কিন্তু আসলে কোনো একটা নোডকে খুঁজে বের করা না। গোল হচ্ছে এমন একটা স্টেবল পজিশনে যাওয়া যে পজিশনে গেলে কোনো পার্টিকুলার কনস্ট্রেন্টস স্যাটিসফাইড হয়। হ্যাঁ, কোনো পার্টিকুলার কনস্ট্রেন্টস স্যাটিসফাইড হয়। তো এখন কনস্ট্রেন্টস আসলে একটা হইতে পারবে এমন কোনো কথা না, অনেকগুলো কনস্ট্রেন্টস হইতে পারে। সো আমাদের সিএসপির ক্ষেত্রে আমাদের যেগুলো থাকতে হবে, যে ভ্যারিয়েবলস থাকতে হবে, কিছু ভ্যারিয়েবলস থাকবে স্টেট গুলার, এবং সেগুলো হচ্ছে ভ্যালু থাকবে, এবং সেটার একটা ডোমেইন থাকবে। ঠিক আছে। এবং আমাদের গোল টেস্টে যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে আমরা যে কনস্ট্রেন্টস গুলো আমাদের দেওয়া ছিল সেইগুলা স্যাটিসফাই করতে পারছি কিনা, কিসের মাধ্যমে, আমাদের যে ভ্যারিয়েবলস গুলো ছিল সেই ভ্যারিয়েবলস এর মধ্যে একটা কম্বিনেশন অফ ভ্যালুস অ্যাসাইন করার মাধ্যমে। ঠিক আছে, মানে ভ্যারিয়েবলস যেগুলো ছিল সেগুলোর মধ্যে, কারণ কোনো ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড। তো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম হচ্ছে এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভ্যালু অ্যালোকেট করা যাতে করে একটা প্রবলেম সলভ হয়। ঠিক আছে, মানে আমরা ইকুয়েশন যখন সলভ করতাম কাইন্ড অফ ওইরকম। সো ওইটা এক ধরনের কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। তো আহ, এইটা আসলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ম্যাপ কালারিং এক্সাম্পল, তাহলে আমরা খুব আইডিয়া করতে পারবো আসলে কি বোঝাতে চাচ্ছি। এখানে অস্ট্রেলিয়া মহাদেশে একটা ম্যাপ দেওয়া আছে।
তো ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টেরিটরি দেওয়া আছে। হুম, মানে অস্ট্রেলিয়া মহাদেশে বিভিন্ন প্রদেশের নাম উল্লেখ করা আছে। তো প্রবলেমটা আসলে কি? প্রবলেমটা হচ্ছে এই যে এটা হচ্ছে কনস্ট্রেন্ট। প্রবলেমটা বলতে চাচ্ছে অ্যাডজাসেন্ট রিজিয়নস মাস্ট হ্যাভ ডিফারেন্ট কালার্স। অর্থাৎ যে সকল রিজিয়ন পাশাপাশি আছে তাদেরকে আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার অ্যাসাইন করতে হবে। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন আমাদের কালারের ভ্যালুগুলো বলে দেওয়া আছে। যে কালার ভ্যালুগুলো বা ডোমেইন হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এই তিনটা কালার ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো। এই তিনটা কালার ভ্যালু অ্যাসাইন করতে হবে এই প্রত্যেকটা স্টেটের ভিতরে। কিন্তু কালারগুলো এমন ভাবে অ্যাসাইন করতে হবে যাতে করে পাশাপাশি স্টেট গুলাতে সেম কালার না হয়। তো আমাদের ভ্যারিয়েবলস গুলো হচ্ছে কি? ভ্যারিয়েবলস হচ্ছে মানে বিভিন্ন প্রদেশ। যেমন ডাব্লিউ হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, এনটি নর্দার্ন টেরিটরি। তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ভ্যারিয়েবলস, মানে এই যে এক একটা প্রদেশ, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো এগুলোতে আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হবে, এমন কম্বিনেশনের ভ্যালু অ্যাসাইন করতে হবে যাতে করে আমাদের এই কনস্ট্যান্ট মিট করে। সো কনস্ট্যান্টটা খুবই সিম্পল। এখানে একটাই কনস্ট্যান্ট, সেটা হচ্ছে যে পাশাপাশি দুইটা টেরিটরিতে সেম কালার দেওয়া যাবে না। সো এখানে যদি আমরা রেড দিই, কথার কথা, এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যদি রেড কালার অ্যাসাইন করি, তাহলে নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া, এই কোনোটাতে আমরা রেড দিতে পারবো না, আমাদের অন্য কালার দিতে হবে। তো হইতে পারে সেটা আমি গ্রিন দিতে পারি, রেডের বদলে গ্রিন দিতে পারি। আবার এটাতে যদি গ্রিন দেই, নর্দার্ন টেরিটরিতে যদি গ্রিন দেই, তাহলে আবার সাউথ অস্ট্রেলিয়াতে গ্রিন দিতে পারবো না, আবার কুইন্সল্যান্ডেও গ্রিন দিতে পারবো না। আবার কি বলে, সাউথ অস্ট্রেলিয়া রেড কালারও নিতে পারবে না, কারণ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার অলরেডি আছে। সো অনেক কিছু আমাদের এখন মানে হিসাব করতে হবে। ঠিক আছে, সো কালার অ্যাসাইনমেন্ট আসলে কিভাবে করব, কোন স্ট্র্যাটেজিতে আমাদের আসলে করা উচিত, হ্যাঁ, বা কিভাবে আমাদের আহ, একটার পর একটা কোন নোট কি প্যাটার্নে আমরা কালারিংটা করব, এটা আসলে আমাদেরকে ডিসকভার করতে হবে। তো এইটা সলভ করার জন্য আসলে ওই যে তখন ব্যাক ট্র্যাকিং এর কনসেপ্ট ইউজ করতে হয়, ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম। তো এখানে একটা পসিবল সলিউশন দেওয়া হয়েছে। উম, একটু খেয়াল করে দেখেন, এই ম্যাপটা যদি আমরা খেয়াল করি, এই ম্যাপে একটা পসিবল সলিউশন দেওয়া হয়েছে, যেখানে বলতে চাচ্ছে যে কিছু কিছু স্টেটে রেড গ্রিন দেওয়া আছে এবং কিছু স্টেটে হয়তোবা ব্লু কালার দিয়ে অ্যাসাইন করা হয়েছে। এবং এই সলভটা যদি আমরা দেখি, তো এখানে কোনো স্টেটের মধ্যে এরকম কনফ্লিক্টিং কোনো কেস নাই। হ্যাঁ, আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আমাদের কনফ্লিক্ট বা কনস্ট্যান্ট ভায়োলেট করে এরকম কেস চিন্তা করতে হবে। তো আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটা স্টেটের পাশে যে সকল নোড আছে বা যে সকল স্টেট আছে তারা ডিফারেন্ট কালারে আছে, এটা কিন্তু আসলে দেখাই যাচ্ছে। তো এটা একটা সলিউশন। কিন্তু কথা হচ্ছে এই সলিউশনটা আমরা কিভাবে আসলে আনবো। তো তার আগে আমাদের আসলে যেটা দেখতে হবে যে আরো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশনের কিছু গ্রাফ আমরা কিভাবে তৈরি করব সেটা নিয়ে চিন্তা করতে হবে। সো আমাদের যে ম্যাপটা ছিল, মানে অস্ট্রেলিয়া মহাদেশের যে ম্যাপটা, সেই ম্যাপটাকে আমরা এরকম ভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এই যে এটা কিন্তু একটা ওই গ্রাফের ম্যাপ বা মহাদেশের ম্যাপ। সো কিভাবে করা হয়েছে? খুবই সিম্পল। যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, এটাকে যদি একটা মানে প্রত্যেকটা স্টেটকে যদি নোড ধরি, তাহলে প্রত্যেকটা স্টেট হচ্ছে নোড এবং তার পাশে যারা যারা কানেক্টেড তাদেরকে আমরা এজ দিয়ে কানেক্ট করে দিব জাস্ট। যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে পাশে আছে হচ্ছে নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া। একটু খেয়াল করে দেখেন, এই যে ডাব্লিউ এ মানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া, তো তাদের মধ্যে দুইটা এজ আছে। একইভাবে সাউথ অস্ট্রেলিয়ার সাথে কানেক্টেড হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নর্দার্ন টেরিটরি, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সবাই তাসমানিয়া বাদে। তো সাউথ অস্ট্রেলিয়ার সাথে দেখেন যে সবাই কানেক্টেড, প্রত্যেক সবার সাথে সবার এজ আছে সাউথ অস্ট্রেলিয়া। এবং বাকি জিনিসগুলোও একইভাবে হয়ে যাবে, কুইন্সল্যান্ডের সাথে নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া,
তারপর হচ্ছে নিউ সাউথ ওয়েলস, এই যে কুইন্সল্যান্ডের কিউ, নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, সবাই এভাবে কানেক্টেড। তাসমানিয়া হচ্ছে ডিসকানেক্টেড কেন? কারণ হচ্ছে এটা আসলে সমুদ্রের মধ্যে আছে, সরাসরি কানেক্টেড না কারোর সাথে, যার কারণে এটাকে ডিসকানেক্টেড হিসেবে দেখানো হয়েছে। তো এই গ্রাফ তৈরি করা আসলে খুবই কঠিন কিছু না। তো আসলে এতদিন যে আমরা গ্রাফ নিয়ে কাজ করতাম, সেটা আসলে রিয়েল লাইফ কোনো ম্যাপকে এরকম গ্রাফে রিপ্রেজেন্ট করা সহজেই সম্ভব। তো এটা আসলে আমরা একটা এক্সাম্পল দেখলাম। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে বাইনারি সিএসপি বলতে কি বোঝায়? বাইনারি সিএসপি তে হচ্ছে ইচ কনস্ট্যান্ট রিলেটস টু ভ্যারিয়েবলস, অর্থাৎ নামটাই বুঝতে পারতেছি বাইনারি কনস্ট্যান্ট মানে প্রত্যেকটা কনস্ট্যান্ট দুইটা ভ্যারিয়েবলস কে রিলেট করবে। তো এটা হচ্ছে বাইনারি কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট গ্রাফ যেটা, কনস্ট্যান্ট গ্রাফ হচ্ছে যে এই যে আমরা কি বলে ম্যাপ থেকে, অস্ট্রেলিয়া মহাদেশের যে ম্যাপটা, সেইটা থেকে যে আমরা যে গ্রাফটা তৈরি করলাম, এইটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট গ্রাফ। সো নোডস হচ্ছে, নোডস গুলাকে বলা হবে হচ্ছে ভেরিয়েবল, এবং আর্কস বা এই যে এজ গুলা, এজ গুলাকে বলা হবে কনস্ট্রেন্টস। ঠিক আছে, অর্থাৎ এজ গুলা দিয়ে আমরা কে কার সাথে কানেক্টেড সেটা বুঝাবো। এরপরে আমাদের কালার অ্যাসাইনমেন্টের বিষয় আসবে, আমরা কিভাবে কালার অ্যাসাইন করব। সো আমরা যদি এখন ভ্যারাইটিস এর কথা চিন্তা করি, তো অনেক ক্যাটাগরি সিএসপি আসলে আছে। তো প্রথম ক্যাটাগরির মধ্যে আমাদের আগে দেখতে হবে যে আমাদের যে ভ্যারিয়েবল গুলো আছে তাতে ভ্যালুর বেসিসে ক্যাটাগরি করা সম্ভব। ঠিক আছে, ভ্যারিয়েবলস যেগুলো আছে তাদের ভ্যালুর বেসিসে একটা ক্যাটাগরি হইতে পারে। সেই ক্যাটাগরিটা দেখেন এখানে বলা হচ্ছে যে ডিসক্রিট ভ্যারিয়েবলস, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবলস। সো ডিসক্রিট ভ্যারিয়েবল একটা ক্যাটাগরি হতে পারে, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল একটা ক্যাটাগরি হতে পারে। সো অলরেডি আমরা জানি যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস আসলে কি বোঝায়। সো আমাদের কনস্ট্রেন্ট গুলার যে ডোমেইন ভ্যালু গুলা, হ্যাঁ, ডোমেইন ভ্যালু গুলাকে আসলে এখানে চিন্তা করতে হবে। অর্থাৎ ডোমেইন ভ্যালু বলতে আমি আবার যদি আমাদের এক্সাম্পলটা খেয়াল করি, এই যে মানে এইখানে প্রত্যেকটা কালার হচ্ছে আমাদের ডোমেইন ভ্যারিয়েবল, ডি যেটা আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা নোডকে কালার অ্যাসাইন করা। সো ডি হচ্ছে আমাদের সেই ডোমেন। সো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ম্যাপ কালারিং এর ক্ষেত্রে আমাদের ডোমেনটা হচ্ছে ডিসক্রিট, কারণ এখানে আলাদা আলাদা ভ্যালু আছে, রেড গ্রিন ব্লু, এগুলো হচ্ছে আলাদা আলাদা ভ্যালু। সো এটা হচ্ছে ডিসক্রিট ডোমেইন ভ্যারিয়েবলস। আর একটা আছে ডেফিনেটলি কন্টিনিউয়াস। তো সেখানে আমাদের ডেফিনেটলি কোনো ধরনের নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, যদি আমাদের কোনো নিউমেরিক্যাল ভ্যালু হইতে হয়। তো নিউমেরিক্যাল ভ্যালু ডেফিনেটলি কন্টিনিউয়াস ভ্যালু। তো এই ধরনের ক্যাটাগরিতে থাকবে। ঠিক আছে, আবার ফাইনাইট বেসিসে আমরা অনেক দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ফাইনাইট ডোমেন্স আর একটা হচ্ছে ইনফাইনাইট ডোমেন্স। তো ফাইনাইট ডোমেন্সে আমাদের ভ্যারিয়েবলের যে ডোমেইন ভ্যালুটা, সেটা ডেফিনেটলি ফাইনাইট থাকবে। হ্যাঁ, অর্থাৎ কোনো ফিক্সড নাম্বার অফ ভ্যারিয়েবল ভ্যালু থাকবে। আর ইনফাইনাইট ডোমেইনের ক্ষেত্রে আমাদের কি বলে অসংখ্য ভ্যারিয়েবলের ভ্যালু থাকতে পারে। যেমন আমরা যদি ইন্টিজার নাম্বার যদি কোনো ডোমেইনের ভ্যারিয়েবল হয়, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, যে আমাদের কয়েকটা নাম্বার সেট ছিল, একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর একটা হচ্ছে রিয়েল নাম্বার। এইগুলো ছিল হচ্ছে নাম্বার সেটের জন্য। তো যদি আমরা ডিসক্রিটের ভিতরে থাকি, ডিসক্রিটের ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 0 1 2 3, এগুলো হচ্ছে ডিসক্রিট। আর যেগুলো রিয়েল নাম্বার ছিল সেগুলো হচ্ছে দশমিক নাম্বার থাকতে পারবে। তো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ঠিক আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। এখন ফাইনাইট ডোমেন্স এর ভিতরে ওই যে আমার ভ্যারিয়েবলস এর ভ্যালু যদি ফাইনাইট হয়, যেমন সিএসপি এর ক্ষেত্রে আমরা দেখলাম যে মাত্র তিনটা ভ্যারিয়েবল আছে, সরি তিনটা ভ্যালু আছে, রেড গ্রিন ব্লু। সো এটা ফাইনাইট। কিন্তু যদি কোনো কনস্ট্যান্ট এরকম হইতো যে ন্যাচারাল নাম্বারের উপর বেস করে কনস্ট্যান্ট, সো এটা ডেফিনেটলি ডিসক্রিট,
কারণ এটা যেহেতু 1 2 3 এভাবে আগাচ্ছে, কিন্তু এটার রেঞ্জ কিন্তু ইনফিনিটি, কারণ ন্যাচারাল নাম্বার আসলে আমি গুণে শেষ করতে পারবো না। সো আমাদের তখন ভ্যারিয়েবলের বেসিসেও আমাদের সিএসপির বেশ কিছু ক্যাটাগরি হতে পারে, ভ্যারিয়েবলের ভ্যালুর ডোমেইন বেসিসে। ঠিক আছে, তো এই ক্যাটাগরিগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফাহিম বলেন। স্যার আমাদের 11:30 থেকে একটা ফিজিক্সের প্রেজেন্টেশন আছে, তো স্যার আমরা কি লিভ নিতে পারি? আমরা 3 জন ওই গ্রুপে আছি। কিসে? স্যার আমাদের একটা প্রেজেন্টেশন হবে 11:30 থেকে, আমাদের কিছু লিভ নিতে হবে। এখানে আমি তাহিয়া আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন আমরা দেখতে যাচ্ছি যে আমাদের আম, আরো বেশ কিছু কনস্ট্যান্টের ভ্যারাইটি আছে, যেমন ইউনারি কনস্ট্যান্ট, বাইনারি কনস্ট্যান্ট, হাই অর্ডার কনস্ট্যান্ট। এখন ইউনারি কনস্ট্যান্ট, বাইনারি কনস্ট্যান্ট এর নাম দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পারতেছি। তো এখন আমাদের দেখতে হবে যে এটার ডেফিনেশনটা আসলে কি। তো ইউনারি কনস্ট্যান্টস ইনভলভ এ সিঙ্গেল ভ্যারিয়েবল। ঠিক আছে, ইউনারি কনস্ট্যান্ট হচ্ছে ইনভলভ করতেছে সিঙ্গেল ভ্যারিয়েবলকে। তো সিঙ্গেল, আচ্ছা আরেকজন হ্যান্ড রেজ করছেন, বলেন। স্যার আমার হচ্ছে থিসিস সুপারভাইজারের সাথে মিটিং ছিল একটু আর আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ইউনারি কনস্ট্যান্টস হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ইনভলভ করে। ঠিক আছে, মানে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, অর্থাৎ একটা, এখানে যেমন এস এ, অর্থাৎ এস এ বলতে সাউথ অস্ট্রেলিয়া যেটা, তো সেইটাকে জাস্ট মিন করা হচ্ছে। তো ওই ভ্যারিয়েবলের জাস্ট একটা ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে। যদি ভ্যারিয়েবল যদি আমার একটা হয়, তাহলে আমরা সেটাকে বলতেছি হচ্ছে ইউনারি কনস্ট্যান্ট। বাইনারি কনস্ট্যান্ট হচ্ছে, বাইনারি কনস্ট্যান্ট ইনভলভ পেয়ার্স অফ ভ্যারিয়েবলস। বাইনারি কনস্ট্যান্টে পেয়ার্স অফ ভ্যারিয়েবলস থাকে, অর্থাৎ ভ্যারিয়েবল দুইটা থাকবে। আর হাই অর্ডার কনস্ট্যান্ট হচ্ছে যে কি, যে থ্রি অর মোর ভ্যারিয়েবলস। হ্যাঁ, আমাদের ভ্যারিয়েবলস গুলো যদি থ্রি বা তার চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হাই অর্ডার কনস্ট্যান্টস। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, জাস্ট ডেফিনেশন টাইপ। আবারও বলি, ইউনারি কনস্ট্যান্ট হচ্ছে মানে ভ্যারিয়েবলস এর সিঙ্গেল ভ্যারিয়েবল রিলেটেড প্রবলেম। বাইনারি কনস্ট্যান্ট হচ্ছে ভ্যারিয়েবল যদি আমার দুইটা হয়, এবং হাই অর্ডার কনস্ট্যান্ট হচ্ছে যদি আমাদের কনস্ট্যান্ট গুলো ইনভলভ করে থ্রি অর মোর ভ্যারিয়েবলস কে, তাহলে আমাদের সেটা হবে হাই অর্ডার কনস্ট্যান্ট। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা আসলে একটু জটিল বোঝার জন্য, তারপর আমরা একটু সহজভাবে চিন্তা করতে পারি। এটা একটু বই থেকে আপনারা যদি পড়েন তাহলে মানে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। তো এটা আসলে একটা অ্যারিথমেটিক, ক্রিপ্টো অ্যারিথমেটিক টাইপের প্রবলেম, যেখানে আসলে ইনপুট হিসেবে থাকবে হচ্ছে এই বেশ কিছু, সরি ইনপুট না, এখানে হচ্ছে ভ্যারিয়েবলস হচ্ছে এফ টি ইউ ডাব্লিউ। এগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, x1 x2 x3, এগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এইগুলার ভ্যালু থাকবে কিছু। ঠিক আছে, কিছু ভ্যালু থাকবে, এবং আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে যে টি ডাব্লিউ ও এর সাথে যদি টি ডাব্লিউ ও এই দুইটা যোগ করি, মানে জিরোর সাথে, সরি ওর সাথে ও যোগ করলে আর হবে, ডাব্লিউর সাথে ডাব্লিউ যোগ করে ইউ হবে, টির সাথে টি যোগ করে কিছু একটা হয়ে এফ ও হবে। সো যেটাই হোক না কেন, আমাদের এই রেজাল্টটা প্রডিউস করতে হবে, অর্থাৎ টি ডাব্লিউ ও এবং টি ডাব্লিউ ও এই দুইটার যদি সামেশন করি, তাহলে আমাদের এই রেজাল্টটা প্রডিউস করতে হবে। তো এখন এটা আসলে সলভ করার জন্য কিছু কনস্ট্রেন্ট দেওয়া থাকবে। এই যে এগুলো হচ্ছে কনস্ট্রেন্ট। ঠিক আছে, যেমন ওর সাথে ও যোগ করে যেটা হবে সেটা হচ্ছে r+10 × এটা একটা কনস্ট্যান্ট, তারা এভাবে লিখে দিচ্ছে। এটা চাইলে আপনি যে কোনো কিছু ডিফাইন করতে পারেন। যে কোনো কিছু ডিফাইন বলতে মানে আপনার প্রবলেমটা আপনি যেভাবে ডিজাইন করতে চাচ্ছেন সেটার বেসিসে এই ভ্যারিয়েবলটা চেঞ্জ হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, অনেক কিছু হতে পারে। তো বাকিগুলো এভাবে কনস্ট্যান্ট গুলো দেওয়া আছে যে এক্স এর ভ্যালু কি হবে, কার উপর ডিপেন্ড করবে, x2 এর ভ্যালু কার উপর ডিপেন্ড করবে, x3 ভ্যালু কোনটা হবে।
হ্যাঁ, আরো কিছু কনস্ট্যান্ট দেওয়া থাকতে পারে যে টি এর ভ্যালু কখনো 0 হতে পারবে না, এফ এর ভ্যালু 0 হতে পারবে না। তো যেহেতু প্রত্যেকটাই হচ্ছে ভ্যারিয়েবল, তো তাদের ডোমেইন কিন্তু এখানে দেওয়া আছে। তাদের ডোমেইন হচ্ছে এইগুলা, টোটাল 0 থেকে 9 পর্যন্ত তাদের ডোমেইন। তো এটা যদি আমরা কোনোভাবে সলভ করতে পারি, প্রত্যেকটা ভ্যারিয়েবল গুলাকে দিয়ে সলভ করতে চাই, তখন আমাদের এই রেজাল্টে আসতে হবে টি ডাব্লিউ ও এবং টি ডাব্লিউ ও এগুলোকে যোগ করে এফ ও ইউ আর এই এইটা বানাইতে হবে। অর্থাৎ এই যে টি ডাব্লিউ ও এদের মধ্যে এই ভ্যালুগুলা, মানে ডোমেইনের যে ভ্যালুগুলো এমন ভাবে অ্যাসাইন করতে হবে যাতে করে আউটকামটা এই এফ ও ইউ আর হয়, মানে লেটার পার্সপেক্টিভ থেকে এফ ও ইউ আর হয়। কিন্তু এফ ও ইউ আর এটারও কিন্তু একটা নিউমারিক ভ্যালু আছে, ঠিক আছে? এই এখান এখানে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ভ্যালু হইতে পারে, এফ এর ভ্যালু এরকম হইতে পারে, ও এর ভ্যালু এরকম হইতে পারে। তো যেটাই হোক না কেন, কনস্ট্রেন্ট হচ্ছে এইগুলা, এই শর্তগুলা মেনটেন করে কনস্ট্রেন্ট গুলা ফুলফিল করতে হবে। তো এটা আসলে বেশ একটু জটিল বোঝার জন্য। তো এটা আসলে বইয়ে একটু ডিটেলস সলভ করা আছে, তো আপনার ইন্টারেস্টেড থাকলে বই থেকে দেখে নিতে পারেন। কিন্তু জাস্ট এখানে জাস্ট বলার উদ্দেশ্যটা হচ্ছে একটু ডিজাইনটা দেখানো যে কিভাবে আসলে দেওয়া হয়। তো আমরা যদি এখন রিয়েল লাইফের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের কোন কোন জায়গাতে আসলে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম গুলো আছে, সেটা যদি আমরা রিয়েল লাইফে চিন্তা করি তাহলে আমরা এই কেসগুলো দেখতে পাবো। যেমন অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম হচ্ছে একটা রিয়েল লাইফ প্রবলেম। সবচেয়ে সহজ যদি আমরা চিন্তা করি আমাদের ক্লাসের পার্সপেক্টিভ থেকে বা সেমিস্টারের পার্সপেক্টিভ থেকে, ধরেন একটা রুটিন জেনারেশন প্রবলেম। তো রুটিন জেনারেশন প্রবলেম কিন্তু একটা বড় কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, কারণ এখানে অনেক ধরনের কনস্ট্রেন্ট আছে। তো একটু চিন্তা করেন দেখি রুটিন জেনারেশনের ক্ষেত্রে কি কি কনস্ট্রেন্ট থাকতে পারে। কি মনে হয়? স্যার কনফ্লিক্ট থাকা যাবে না তো? না, কনফ্লিক্ট তো ডেফিনেটলি থাকা যাবে না, আমি বলতেছি যে কনস্ট্রেন্ট কি কি হইতে পারে। যেমন আমি একটা বলে দিই সহজে যে সেম টাইমে একই সেকশনে দুইটা ক্লাস থাকতে পারবে না, এটা হচ্ছে একটা কনস্ট্রেন্ট। বাকিগুলো আপনারা বলেন। আর স্যার কি কি টিচারের ক্ষেত্রেও কনস্ট্রেন্ট? সেম। স্যার টিচারের ক্ষেত্রেও সেম, একজন টিচার একই টাইমে দুই জায়গায় অ্যাসাইন করা যাবে না। হুম হুম। আর আর কি কি হইতে পারে? এটা তো ইজি চিন্তা করা যায়। সেম ব্যাচের সেম ব্যাচের বিভিন্ন ক্লাস একই টাইমে দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা তো আমি প্রথমে বললাম যে একই সেম ব্যাচের দুইটা ক্লাস একসাথে দেওয়া যাবে না, একই টিচারের দুইটা ক্লাস একসাথে দেওয়া যাবে না, একই টাইম স্লটে একই রুমে দুইটা ক্লাস দেওয়া যাবে না। ঠিক আছে, আরো অনেক ধরনের কনস্ট্রেন্ট হতে পারে। সো ওভারঅল আমরা জাস্ট বলতে চাই, মানে চিন্তা করতে চাচ্ছি যে রিয়েল লাইফে আসলে কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমটা কোথায়। তো এটা হচ্ছে রুটিন মেকিং এর একটা প্রবলেম হতে পারে। এরপরে ঠিক একই প্রবলেমটা আমরা দেখতে পাবো যে অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম ওই কাইন্ড অফ রুটিন মেকিং প্রবলেমের মতোই। তারপর হচ্ছে টাইম টেবিলিং, যে টাইম টেবিলিং হচ্ছে, টাইম টেবিলিং শুধুমাত্র ক্লাস রুটিন মেকিং তা না, যে কোনো জায়গায় হইতে পারে। যেমন শিডিউল মেকিং, এই যে ট্রান্সপোর্ট শিডিউল মেকিং, ফ্যাক্টরি শিডিউলিং আছে। তো তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম শিডিউলিং, এইগুলো অনেক ধরনের কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম হতে পারে। তো এগুলো হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম। তো আমাদের আসলে এআই এগুলো পড়ার উদ্দেশ্যটা কি? মানে আমরা যদি নিজেরা চিন্তা করি, আমরা কিন্তু এই কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম গুলো নিজেদের মাথার বুদ্ধি দিয়ে সলভ করি। মানে আপনাকে যদি কোনো একটা রুটিন বানাতে দেওয়া হয়, ডেফিনেটলি আপনি এগুলো চিন্তা করবেন, তাই না? তো আমরা আসলে এটা করে কি করতে চাচ্ছি? এটা করে আমরা যেটা বুঝতে চাচ্ছি যে এমন কিছু এজেন্ট বা এমন কিছু এন্টিটি আমরা তৈরি করতে চাই যারা কিনা এইভাবে চিন্তা করবে, এবং তাদের মধ্যে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা দিয়ে আমরা
অটোমেটিক ভাবে তাদের থেকে প্রবলেমটা সলভ করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই পার্সপেক্টিভ থেকে আসলে আমাদের এই সিএসপি বা এইগুলা এআই তে চিন্তা করা হয়ে থাকে। মানুষ কিন্তু এই কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম প্রতিনিয়ত তার ব্রেইনে সলভ করতেছে। তো এখানে স্ট্যান্ডার্ড সার্চ প্রবলেম যেভাবে আমরা ফর্মুলেট করে থাকি সেটার কিছু বলা আছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা আমি আর আসলে বলতেছি না। আমাদের এখানে থাকে ইনিশিয়াল স্টেট, সাকসেসর ফাংশন, গোল টেস্ট, পাথ কস্ট মেজারমেন্ট, এই সব হাবিজাবি থাকে স্ট্যান্ডার্ড সার্চের ক্ষেত্রে, সেটা আমি বলতেছি না। তো ব্যাক ট্র্যাকিং আমরা কেন ইউজ করব সেটাতে আমরা চলে আসি সরাসরি। এখন ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদমটা নামটা শুনে বোঝা যাচ্ছে যে ব্যাকে ট্র্যাক করা, অর্থাৎ আমরা প্রিভিয়াসলি কোনো কাজ করে আসছি সেই বিষয়টাকে ট্র্যাকে নিয়ে আসা। ঠিক আছে, আমরা কোনো প্রিভিয়াস স্টেটে যদি কোনো কিছু সলভ করে থাকি সেটার একটা আউটকাম আমাদেরকে স্টোর করে রাখতে হবে বা স্টেট রাখতে হবে, যাতে করে আমরা ব্যাকে আবার ফেরত যেতে পারি, পিছন দিকে ফেরত যেতে পারি। তো আইডিয়াটা খুবই সিম্পল। কেন সিম্পল? কারণ হচ্ছে এই জায়গাতে আমার ব্যাক ট্র্যাকিং এর একটা কনসেপ্ট ছিল ডিএফএস এ, মানে আমরা রিকার্সিভ মেথড যদি আমরা চিন্তা করে থাকি, ডিএফএস অ্যালগরিদমে যেটা করা হতো সেটা কিন্তু রিটার্ন করতো তার প্যারেন্টের কাছে, ব্যাক করতো। তো ব্যাক ট্র্যাকিং এবং ডিএফএস এর মধ্যে জাস্ট কিছুটা মিল আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিএফএস এ কোনো স্টেট মেনটেন করা হতো না। ঠিক আছে, কিন্তু ব্যাক ট্র্যাকিং এর ক্ষেত্রে সেটা স্টেট মেনটেন করতে হবে। অর্থাৎ যে প্যারেন্ট চাইল্ডকে যখন কল দিচ্ছিল ডিএফএস এর ক্ষেত্রে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে একটা প্যারেন্ট কিন্তু চাইল্ডকে কল দিত ডিএফএস এ। কারণ এ হচ্ছে একটা প্যারেন্ট, সে যখন ডিএফএস এ রিকার্সিভ কল দিত বি কে, বি কিন্তু আবার কল দিতে হচ্ছে ধরেন কোনো একটা নোড সি কে, এরপর সি আবার কল দিতে হতো নোড ডি কে। তো এইভাবে কলগুলো প্রোপাগেট হইতো। তো ডিএফএস এ আসলে যেটা হয়তো জাস্ট চাইল্ডকে কল করে করে সামনে আগানো, কিন্তু ব্যাক ট্র্যাকিং এ যেটা এক্সট্রা করতে হয় সেটা হচ্ছে আমি কোনো একটা পার্টিকুলার নোডে যখন থাকবো, ওই নোডের স্টেট, মানে এই নোডে আমি কি কি কাজ করতেছি, কি কি কাজ করি নাই, হ্যাঁ আমার নেক্সট কি কি পসিবল চাইল্ড আছে, আমি কোন কোন ব্রাঞ্চে ভিজিট করতে পারবো, সবকিছু স্টেট আকারে সেভ করে রাখতে হবে। ডিএফএস এ এত কিছু সেভ করার দরকার ছিল না, জাস্ট প্যারেন্ট ছিল, প্যারেন্ট থেকে চাইল্ডে গেছে, আবার চাইল্ড থেকে তার চাইল্ডে গেছে, এটা করলে হয়ে যেত। কিন্তু এখানে আমার চেক করতে হবে যে আমার যদি এই স্টেটে আমি যদি যাই, সি এর স্টেটে যদি থাকি, তাহলে আমার নেক্সট যদি চাইল্ড যদি আমার ডি রিটার্ন করে দেয়, কোনো কাজ করতে পারছে কি পারে নাই সেটা যদি রিটার্ন করে ট্রু অথবা ফলস, তো আমাকে নেক্সট কোন ডিসিশনটা নিতে হবে সেটার একটা ট্র্যাক রাখতে হবে সি কে। ঠিক একইভাবে বি কেও তার নিজের স্টেটের একটা ট্র্যাক রাখতে হবে, যে আমার চাইল্ড সি রিটার্ন করছে, তো আমার নেক্সট কোন কাজটা করতে হবে বা কোন কোন জিনিস আমাকে কনসিডারেশন নিতে হবে। সো সবকিছু ট্র্যাক রাখতে হবে। ঠিক আছে, সো এটা কাইন্ড অফ ডিএফএস এর সাথে খুবই মিল আছে ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদমের। সো আমরা দেখি ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদমটার একটা সুডো কোড। তো এখানে প্রথমত আমাদের দেখতে হচ্ছে কি ফাংশন কোথা থেকে স্টার্ট হচ্ছে, তো এবং সেই ফাংশনটা কি কি রিটার্ন করবে। তো আমাদের এই ফাংশনটার প্রথম কাজ হচ্ছে এই ব্যাকট্র্যাকিং সার্চ, যেটা সিএসপি, যেটা মানে কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম, যদি আমরা এর মধ্যে প্যারামিটার হিসেবে দেই, এটা রিটার্ন করবে একটা সলিউশন অথবা ফেইলিওর। অর্থাৎ আমার সিএসপিটা যদি সলভড হয় তাহলে সে সলভড সলিউশনটা রিটার্ন করবে। সে বলবে যে হ্যাঁ সলিউশন হয়েছে এবং তোমার সলিউশন আনসার হচ্ছে এইটা। আর যদি সলভ না হয় তাহলে সে রিটার্ন করবে জাস্ট ফেইলিওর, যে এই প্রবলেম এই কনস্ট্রেন্টের কারণে সলভ করা সম্ভব না। এটা হচ্ছে আউটকাম, ইয়েস অথবা নো। যদি সলভ হয় তাহলে ইয়েস রিটার্ন করবে এবং রিটার্ন করলে সেটা সলিউশনটাও দিয়ে দিবে। আর যদি সলভ করা সম্ভব না হয় তাহলে নো রিটার্ন করবে এবং তো ডেফিনেটলি বলতে পারতেছি এখানে আর স্টেট রিটার্ন করার কিছু নাই, বা
সলিউশন রিটার্ন করার মতো কিছু নাই এখানে যেহেতু, সো এটা আর কিছু রিটার্ন করবে না, শুধু ফেলিয়ার বলবে যে ফেলিয়ার। আচ্ছা, তো এটা কি করতেছে আমরা একটু দেখি। সো এটা আর একটা জিনিস রিটার্ন করবে যে রিকার্সিভ ব্যাক ট্র্যাকিং। হ্যাঁ, এটা রিকার্সিভলি নিজেকে কল করবে আবার, সেটা রিটার্ন করবে। সো রিকার্সিভ ব্যাক ট্র্যাকিং এটা একইভাবে আমাদের সলিউশন অথবা ফেলিয়ার এটা রিটার্ন করবে। সো এটা হচ্ছে মেইন ফাংশন, ব্যাক ট্র্যাকিং সার্চ এটা হচ্ছে মেইন ফাংশন। মনে করেন যে এটা হচ্ছে মেইন ফাংশন, এ কল দিব হচ্ছে রিকার্সিভ ব্যাক ট্র্যাকিং কে। তো রিকার্সিভ ব্যাক ট্র্যাকিং নিজেকে বারবার কল দিতে থাকবে বিভিন্ন স্টেট ডিসকভার করার জন্য। তো কি করতেছে প্রথমে, এখানে আমাদের অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে কোন ভ্যারিয়েবলে কি কোন কোন ভ্যালু আমি অ্যাসাইন করছি সেই লিস্ট থাকতে হবে। এইটাই হচ্ছে যে ট্র্যাকিং এর বিষয়টা। আমি আবারও বলি, ব্যাক ট্র্যাকিং এ আমরা বলছি যে কোন স্টেটে কি করে ফেলতেছি সেটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে বা আমার কাছে থাকতে হবে, জমা থাকতে হবে। তো সেটা আসলে কি থাকতে হবে, সেটা সহজ ভাষায় হচ্ছে যে আমরা কোন ভ্যারিয়েবলে কি ভ্যালু জমা রাখতেছি সেটা আমাদেরকে সেভ করে রাখতে হবে। সেটাকে আমরা বলতেছি যে অ্যাসাইনমেন্ট হিসেবে। তো এখানে চেক করতে হবে যদি, প্রথম কাজ হচ্ছে যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে থাকে, মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলে যদি আমরা আলাদা আলাদা ভ্যালু অ্যাসাইন করতে পারি, তাহলে আমরা রিটার্ন করব অ্যাসাইনমেন্টটা। আমরা মানে ট্রু রিটার্ন করব এবং অ্যাসাইনমেন্টটা রিটার্ন করবো, অর্থাৎ সাকসেস রিটার্ন করব। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আমাদের মানে নেক্সট স্টেপে যেতে হবে। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে সিলেক্ট আনঅ্যাসাইন্ড ভ্যারিয়েবল, মানে কোন কোন ভ্যারিয়েবল এখনো অ্যাসাইন্ড হয়নি সেটা আমাদের সিলেক্ট করতে হবে। এবং সেটা সিলেক্ট করবো কি আমাদের যে ভ্যারিয়েবলস ছিল সেখান থেকে, এবং অ্যাসাইনমেন্টের সাথে চেক করে বের করতে হবে। অর্থাৎ কোন কোন ভ্যালু, মানে এক্স ওয়াই জেড যদি আমরা চিন্তা করি, এক্স ওয়াই জেড, তো এক্স এর ভ্যালু আমি অ্যাসাইন করে ফেলছি অলরেডি, কোন একটা পার্টিকুলার ভ্যালু এক্স এর ভ্যালু মনে করেন 5 অ্যাসাইন করছি, ওয়াই জেড এখনো অ্যাসাইন হয়নি। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তো আমি ওয়াই এবং জেড এ ভ্যালু তখনই অ্যাসাইন করব, মানে আমরা যদি ইকুয়েশন চিন্তা করি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান হচ্ছে কোন একটা কে, ঠিক আছে? সো এক্স এর ভ্যালু মনে করেন আমি 5 অ্যাসাইন করে ফেলছি, কথার কথা। তো এখন ওয়াই জেড এর ভ্যালু এমন ভাবে আমাকে অ্যাসাইন করতে হবে যাতে করে এই ইকুয়েশনটা সলভড হয়। তার মানে কি এখানে কনস্ট্রেন্ট আছে কিছু, তো ইকুয়েশন আকারে বেশ কিছু কনস্ট্রেন্ট থাকতে পারে, এখানে আরো কয়েকটা ইকুয়েশন থাকতে পারে। হ্যাঁ, তো 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 তার মানে কি সেটা আমাদের এই অ্যাসাইনমেন্টের সাথেও কম্পেয়ার করে দেখতে হবে যে আমি যে ভ্যারিয়েবলের, আমরা নেক্সট ভ্যারিয়েবল ওয়াই সিলেক্ট করতে যাচ্ছি, ওয়াই কে আমরা আদৌ অ্যাসাইন করছি নাকি করি নাই। যদি অ্যাসাইন না করে থাকি তাহলে ওয়াই নিয়ে কাজ করব। সো ওয়াই নিয়ে কাজ করা শুরু করলে তখন আমাদের চেক করতে হবে আমাদের যে পসিবল ভ্যালু ছিল ডোমেইন ভ্যালু, মানে এক্স ওয়াই জেড এর ভ্যালু মনে করেন ডোমেইন ভ্যালু হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারে, ঠিক আছে? তো আমি জাস্ট ধরে নিচ্ছি। তো আমাদের চেক করতে হবে যে মানে কোন ভ্যালুটা আমাদের ডোমেইন থেকে নিলে ওই ভ্যারিয়েবলে অ্যাসাইন করলে আমাদের প্রবলেমটা সলভ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা তো আসলে এক্স্যাক্টলি জানি না যে কোন ভ্যালুটা নিতে হবে। তো আমরা যেটা করব, একটা ভ্যালু নিব, সেটাকে আবার রিকার্সিভ কলে পাঠাই দিব, ব্যাক ট্র্যাকিং এ আবার রিকার্সিভ ব্যাক ট্র্যাকিং এ পাঠাই দিব। মানে হচ্ছে আমরা জাস্ট একটা র্যান্ডমলি না, আমরা স্টেপ বাই স্টেপ ধরে নেব। ফার্স্টে ওয়াই এর ভ্যালু 0 অ্যাসাইন করব, ফার্স্টে ওয়াই ভ্যালু 0 অ্যাসাইন করলাম, দিয়ে সেটার কিছু একটা আউটকাম পাইলাম, এবং সেটা আমি রিকার্সিভ ব্যাক ট্র্যাকিং আবার কল করে দিলাম যে নেক্সট জেড কে মানে ভ্যালু দেওয়ার চেষ্টা করো। তো নেক্সট রিকার্সিভ কলে জেড এর জন্য হয়তো বা 0 চুজ করবে। তো 0 চুজ করে যদি আমার এই ইকুয়েশনটা সলভ না হয় তাহলে আবার এটা ফলস রিটার্ন করবে। সো তখন ওয়াই নিজের ভ্যালুটা চেঞ্জ করে 1 বানাবে, মানে যখন রিটার্ন হবে সো ফলস পাচ্ছে, সো চেঞ্জ করে 1 বানাই দিল। 1 বানাই দেওয়ার পরে আবার কি হবে, আবার নতুন করে জেড কে কল দিবে, মানে জেড এর ভ্যালু অ্যাসাইন করার জন্য কল দিবে। সো তখন আবার জেড এর জন্য সে ফার্স্টে 0 ট্রাই করবে, তারপর 1 ট্রাই করবে, 2 ট্রাই করবে, 3 ট্রাই করবে, 4 ট্রাই করবে। তো এইভাবে অনেকবার ট্রাই করতে থাকবে। যদি কোনোভাবেই সলভ করা না হয় তাহলে জেড এর কারণে আবার সেটা ফলস রিটার্ন করে ওয়াই কাছে রিটার্ন করবে।
তো ওয়াই তখন বুঝতে পারবে যে আমার যে আসলে যে ভ্যালুটা আমি এখন নিয়েছিলাম 1, সেটা আসলে ঠিক হয়নি। তো আমার নতুন করে আবার ভ্যালুটা চুজ করতে হবে। সো আমি হয়তো বা 2 চুজ করলাম, আবার রিকার্সিভ কল দিব জেড এর জন্য, তখন হবে হয়তোবা আবার 0 থেকে স্টার্ট করব, 1 2 3 এভাবে যেতে থাকবো। সো আলটিমেটলি কলটা কতক্ষণ হবে, যতক্ষণ না আহ, একটা স্টেবল সলিউশন আসে। মানে যদি সলিউশন পেয়ে যায় তাহলে তো সাকসেস পেয়ে গেলাম, আর যদি সলিউশন না পাই, কোনোভাবেই সলিউশন না হয়, তাহলে আমাদের জাস্ট রিটার্ন করতে হবে ফলস। এটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। এখন জিনিসটা কঠিন মনে হতে পারে, আমরা যদি আহ, ছোট্ট চিন্তা করি, এই কালারিং দিয়ে চিন্তা করতে পারি, তাহলে খুব সহজে মানে চিন্তা করতে পারবো। আমি যে এটা এটা বলার জন্য আমি এই গ্রাফটাতে ফেরত যাই। এই গ্রাফে ধরেন আমরা কাজ শুরু করতেছি। তো প্রথমে আমরা কি করব, ডাব্লিউ এ থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট মনে করেন, আমরা রিকার্সিভ কল দিব, ডাব্লিউ এ থেকে স্টার্ট করব। সো আমাদের এখানে বলছিল যে নোডের সাথে তার স্টেটটাও জমা রাখতে হবে। সো ডাব্লিউ এ থেকে আমরা স্টার্ট করতেছি, ডাব্লিউ এ, এবং আমাদের চেক করতে হবে যে এই ডাব্লিউ তে কালার কোনটা দিব। তো ইনিশিয়ালি যদি আমরা চেক করি ডাব্লিউ তে কোনো কালার দিতে কি কোনো সমস্যা আছে, কারণ আমাদের কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ডাব্লিউ কে যে কোনো একটা কালার দিতে কোনো সমস্যা আছে আছে? এই আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কোশ্চেনটা হচ্ছে ডাব্লিউ কে যদি আমি একদম শুরুতে কোনো নোডে কিন্তু কোনো কালার দেওয়া হয়নি, সো ডাব্লিউ কে আমি যে কোনো একটা কালার দিলে কোনো সমস্যা হবে? না স্যার। ডেফিনেটলি সমস্যা হওয়ার কথা না, কারণ কোনো আশেপাশে নোডে কোনো কালার নাই। সো ডাব্লিউ কে আমি ফার্স্টে রেড কালার অ্যাসাইন করলাম। আচ্ছা, এরপরে নেক্সট ডাব্লিউ এর সাথে যারা 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 কানেক্টেড তাকে আমরা কল দিব। কারণ ডাব্লিউ এর সাথে কানেক্টেড হচ্ছে এনটি, এনটি কে কল দেওয়া হবে। তো এনটি কে যখন আমি কল দিব, তো এনটি কালার এখনো অ্যাসাইন করা হয়নি, কিন্তু এনটি কে কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এনটি তে যখন আমি কালার অ্যাসাইন করবো, তখন ডাব্লিউ এ তে কি কালার ছিল সেই ইনফরমেশনটা তাকে দিয়ে দিতে হবে। ডাব্লিউ এ তে ছিল হচ্ছে রেড কালার, এই ইনফরমেশনটা তার কাছে থাকবে। তো এখন এনটি যখন কালার চুজ করতে যাবে, সে ফার্স্টে ট্রাই করবে রেড কালার অ্যাসাইন করা যায় কিনা। তো রেড কালার কি দেওয়া সম্ভব হবে? এই সবাইকে আমার কথা বুঝতেছেন নাকি সবাই বাইরে বাইরে হয়ে গেছে? মোহাম্মদ শামীম আছেন? মোহাম্মদ শামীম, ইয়েস স্যার। আমি যে কোশ্চেন করছি এটা কি বোঝা গেছে যে আমি যদি এখন এনটি কে রেড কালার দিতে চাই, কোনো সমস্যা হবে? স্যার আরেকবার স্যার। এনটি যে নোড আছে, এই নোডকে যদি আমি রেড কালার অ্যাসাইন করতে চাই, কোনো সমস্যা হবে এখানে? স্যার এখানে কি গ্রিন দিছেন স্যার আগেরটাতে, বাম দিকের থেকে? না, আগেরটাতে রেড দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন না যে রেড স্যার দেয়া ডাব্লিউ। যাবে না স্যার গ্রেড। অন্যটা দিতে হবে স্যার। হ্যাঁ, ডেফিনেটলি অন্যটা দিতে হবে, কারণ ডাব্লিউ তে অলরেডি রেড আছে, কারণ এটা কনফ্লিক্ট তৈরি করবে। রেড দেওয়া যাবে না স্যার। হ্যাঁ, সো রেড আমি ট্রাই করলেও সেটা দিতে পারবো না, সো আমার নেক্সট পসিবল অপশন ট্রাই করতে হবে। সো নেক্সট পসিবল অপশন হচ্ছে আমাদের গ্রিন। তো আমরা এনটি কে যদি গ্রিন কালার দিয়ে দিই, আপাতত কোনো কনফ্লিক্ট নাই। সো নেক্সট তার চাইল্ড যা আছে তাকে কল করতে হবে। সো নেক্সট চাইল্ড আছে হচ্ছে ধরেন কিউ, কিউ নোড। তো কিউ নোডকে যখন আমি কল দিব, তখন কিউ নোডের কাছে প্রিভিয়াস ইনফরমেশন গুলো কিন্তু পাস করতে হবে। ডাব্লিউ এতে আছে হচ্ছে রেড, তারপরে এনটি তে আছে হচ্ছে গ্রিন। সো কিউতে আমরা কোন কালারটা দিতে পারবো? ব্লু। ব্লু ডেফিনেটলি দেওয়া সম্ভব,
কিন্তু আমরা আসলে সিকোয়েন্সিয়ালি কালার দেওয়া ট্রাই করব। মানে আবার শুরু থেকে সবসময় কালার দেওয়া ট্রাই করবো শুরু থেকে। মানে এই নোটটা যখন আমি কাজ শুরু করব তখন ট্রাই করবো অলওয়েজ স্টার্টিং কালার গুলো থেকে দেওয়া শুরু করতে। যদি সেটা না পাই তাহলে তারপরেরটা এইভাবে আগাতে হবে। সো ডেফিনেটলি আমরা এখানে ব্লু দিতে পারতাম, কিন্তু আমরা একই প্যাটার্ন ফলো করব। মানে প্রত্যেকটা নোটে তাহলে আবার রেড দেওয়ার ট্রাই শুরু করবো। থেকে কালার, হ্যাঁ শুরু থেকে কালার সাইন করা ট্রাই করব। তো এখানে আবার রেড ট্রাই করার চেষ্টা করব। সো রেড ট্রাই করতে গেলে তো আমরা দেখতে পাচ্ছি কিউ এর সাথে সরাসরি কানেক্টেড এনটি, এনএসডব্লিউ, এস এ। তো এনটিতে গ্রিন আছে কিন্তু অন্যগুলোতে কোনো কালার নাই, সো এটাতে আমরা চাইলে রেড আসলে অ্যাসাইন করতেই পারি। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। নেক্সট ইটারেশনে হচ্ছে ধরেন কিউ থেকে কল দিব হচ্ছে এনএসডব্লিউ কে। তো এর কাছে আমাদের ইনফরমেশন গুলো চলে আসতে হবে। ডাব্লিউ এতে আছে হচ্ছে রেড, এনটি তে আছে হচ্ছে গ্রিন, এবং কিউ তে আছে হচ্ছে রেড। সো এনএসডব্লিউ তে আবার কোন কালারটা দিতে পারি? এনএসডব্লিউ তে আবার আমাদের রেড থেকে দেওয়া শুরু করতে হবে। তো রেড কি আমরা দিতে পারবো? না স্যার, রেড অলরেডি অ্যাসাইন্ড হয়ে গেছে কিউতে। হ্যাঁ, সো কনফ্লিক্ট তৈরি করবে, সো রেড দেওয়া সম্ভব না, সো আমাদের নেক্সট গ্রিন ট্রাই করতে হবে। তো এখন যদি গ্রিন ট্রাই করি, এনএসডব্লিউ এর পাশে তিনটা নোট ছিল, তিনটার মধ্যে আসলে কোনোটা গ্রিন নাই, সো এনএসডব্লিউ তে চাইলে আমরা গ্রিন দিতে পারি। সো এটা হয়ে গেলে তারপর আবার নেক্সট চাইল্ড কল হবে। সো এইভাবে আসলে কলগুলো প্রপাগেট হবে আসলে। ঠিক আছে, আলটিমেটলি যতক্ষণ না আমরা কোনো কনফ্লিক্টিং কেস না পাই। ধরুন আমরা একটা কনফ্লিক্ট তৈরি করি, এখন কিভাবে চিন্তা করা যায় দেখি। সো এনএসডব্লিউ পরে আমরা ভি কে কল দিচ্ছি, আমি একটু ফাস্ট যাচ্ছি। তো ডাব্লিউ তে আছে হচ্ছে আর, এনটি গ্রিন, কিউ হচ্ছে রেড। হুম, সো এখন আমরা ধরেন ট্রাই করতেছি ভি তে কালার দেওয়া। সো আমি কোনো কারণে আমি জাস্ট একটু কনফ্লিক্ট তৈরি করতে চাচ্ছি, ভি কে কালার দিতে যে আমি সরাসরি ব্লু কালার অ্যাসাইন করে দিলাম। জাস্ট বোঝার জন্য আমি এই কালারটা দিলাম আর কি। এখন যে সমস্যাটা হবে, ভি এর পর যখন আমি এস এ কে কল দিব, এস এ কে যখন আমরা কল দিতে চাচ্ছি, সমস্যাটা একটু খেয়াল করে দেখেন। এখন কি ডাব্লিউ তে আছে রেড, এনটি তে আছে কি? এনটি তে আছে হচ্ছে গ্রিন, কিউ তে আছে হচ্ছে রেড, এনএসডব্লিউ তে আছে গ্রিন, ভি তে আছে হচ্ছে ব্লু। এস এ তে এখন আমি কোন কালারটা দিতে পারবো? স্যার একটাও পারবো না, কারণ সবগুলোই কালার অ্যাসাইন্ড হয়ে গেছে ওর যতগুলোর সাথে অ্যাড আছে। হ্যাঁ, তো তার মানে যেটা সমস্যাটা এই জায়গাতে তৈরি হচ্ছে যে কনফ্লিক্ট তৈরি হইলো এখন। তো কনফ্লিক্টটা তৈরি হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে সবগুলো নোডে কোনো না কোনো ভাবে কালার অ্যাসাইন হয়ে গেছে। তাহলে এই এস এ নোড এখন কোনো কালার আসলে চুজ করতে পারে নাই। তার মানে এ হচ্ছে এখন এই স্টেট থেকে ফলস রিটার্ন করবে তার প্যারেন্ট স্টেটকে। এস এ এখন একে ফলস রিটার্ন করবে, যেটা ফলস। সো ফলস যখন রিটার্ন করবে তখন কি করা উচিত ভি এর? মানে এই ভি নোড বা ভিক্টোরিয়া নোড, তো এই নোট চিন্তা করবে আমি যে নিজে এখন যে কালারটা নিছিলাম সেটা আসলে ঠিক হয়নি। তো আমার কালারটা চেঞ্জ করার ট্রাই করতে হবে। তো আমার কালার চেঞ্জিং এর আর কোনো অপশন আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এস এ হচ্ছে ফলস রিটার্ন করলো, তো এস এ কে আমরা মুছে দেই। তো যখনই ফলস রিটার্ন করতেছে, এই যে এখন হচ্ছে ব্যাক ট্র্যাকিং এ আসল কাজ হচ্ছে, যে আমি যে আমার স্টেটটাকে আমাকে সেফ রাখতে হবে। তো ভি দেখবে যে আমার কালারটা যেটা ছিল বি, সেটা আসলে ঠিক হয়নি, তো আমার অন্য কোনো অপশন আছে কিনা কালার নেওয়ার সেটা চেক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমি যেহেতু ভিতে আমরা বি সরাসরি দিয়ে দিছিলাম, তো এই কারণে সমস্যাটা হয়েছে। তো ধরেন আরো অপশন আছে, রেড অপশন আছে। তো রেড অপশন যখন ট্রাই করবে, তো দেখতে পাচ্ছে রেড অপশন তার জন্য নেওয়া পসিবল, তাই না? ভি এর জন্য রেড অপশন নেওয়া পসিবল না? জি স্যার।
ডেফিনেটলি পসিবল, কারণ রেড হচ্ছে আর কোথাও নাই। এনএসডব্লিউ তে গ্রিন আছে, এস এ তো কালার ছিল না। সো ভি তে রেড অ্যাসাইন করা পসিবল। তো যখন ভি তে রেড অ্যাসাইন হয়ে গেল, তখন যেহেতু পসিবিলিটি পাইছি, সো তখন আবার নতুন করে সে আবার নেক্সট চাইল্ড যে ছিল এস এ, তাকে কল দিবে। সো এস এ কে যখন আমরা কল দিলাম, এখন এস এ আবার কালার অ্যাসাইন করা ট্রাই করে। ফার্স্টে রেড ট্রাই করতেছে, পসিবল না। গ্রিন ট্রাই করতেছে, পসিবল না, কারণ অলরেডি গ্রিন এনটি তে আছে, এনএসডব্লিউ তে আছে। এরপর যখন সে এস এ বি কে ট্রাই করবে, বি কালারকে, তো সে দেখতে পাচ্ছে বি কালার তার আশেপাশে কেউ নাই। তো তখন কিন্তু সে বি কালার নিতে পারবে। তো তখন এসে তার বি কালার নিল এবং তার কাছে আর কোনো চাইল্ড অবশিষ্ট নাই। তো সে নিজের কালার নিতে পারছে, এবং তার যেহেতু কোনো চাইল্ড অবশিষ্ট নাই, সে তখন কি রিটার্ন করবে? সে ট্রু রিটার্ন করবে, যে আমি আমার কালারটা ঠিকঠাক মতো নিতে পারছি আর আমার কোনো চাইল্ড নাই। তো সে নিজে ট্রু রিটার্ন করবে। তো এখন যখন এ ট্রু রিটার্ন করছে, তো ভি দেখতে পাবে যে আমার চাইল্ড ট্রু রিটার্ন করছে, তার মানে কি, ওরও যদি কোনো চাইল্ড থাকতো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। মানে এখানে যেটা হচ্ছে যে চাইল্ড ট্রু রিটার্ন করছে, তার মানে কি চাইল্ড কখন ট্রু রিটার্ন করবে? চাইল্ড যদি অন্য কাউকে কল দিত, সে যদি ট্রু রিটার্ন হয়, মানে চাইল্ডের যে চাইল্ড, সে যদি সত্য রিটার্ন করতে পারে, তাহলে প্যারেন্ট হিসেবে এ সাকসেসফুল। হ্যাঁ, তো যেহেতু এ কাউকে কল দিতে পারে নাই, মানে এসে কাউকে কল দিতে পারে নাই, তো ও আলটিমেটলি ট্রু রিটার্ন করলো। তো তার মানে কি এর কাজ আসলে টোটালি শেষ, মানে এই ব্রাঞ্চের কাজ আর নাই। তো অন্য কোনো নোটকে কালার করার অপশন নাই এখানে। So তার মানে এই ট্রুটা আসলে কি সাকসেসফুল হওয়ার ট্রু। সো এ যখন ট্রু রিটার্ন করছে, ভি দেখতে পাবে যে আমার চাইল্ড ট্রু রিটার্ন করছে এবং আমার নিজের কালারও ঠিক মতো অ্যাসাইন হয়েছে, তাহলে আমি আমার প্যারেন্টকে ট্রু রিটার্ন করে দিই। তো এখন সে ট্রু রিটার্ন করতেছে। আবার এনএসডব্লিউ একই কারণে দেখতে পাচ্ছে আমার কালার ঠিক আছে এবং চাইল্ডও ঠিক মতো কালার করতে পারছে। সো এও তার প্যারেন্টকে ট্রু রিটার্ন করবে। আলটিমেটলি কিউ একইভাবে একই প্রসেসে ট্রু রিটার্ন করবে, এবং এনটিও একইভাবে তার প্যারেন্টকে ট্রু রিটার্ন করবে। মেইন ফাংশন থেকে যেহেতু এটাকে কল দেওয়া হয়েছিল মেইন ফাংশনে, তো আলটিমেটলি এটা ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, মানে এই অংশের জন্য ট্রু রিটার্ন হয়েছে। তো মেইন ফাংশন দেবে আমার আরো একটা নোড বাকি ছিল, এবং এই নোডে যেহেতু কানেক্টেড না, তো একে যে কোনো একটা কালার আমি দিয়ে দিতে পারি। ধরেন রেড কালার দিয়ে দিলাম। তো রেড কালার দিয়ে দিলাম এবং এটা একইভাবে ট্রু রিটার্ন করবে। তো আলটিমেটলি আসলে আমাদের যখন আমরা মেইন ফাংশন এইভাবে সবগুলাতে ট্রু রিটার্ন পাবে, তো তখন দেখতে পাচ্ছি আমার এই প্রবলেমটা স্যাটিসফাই করা সম্ভব হয়েছে, মানে আমাদের কালার ঠিকমতো অ্যাসাইন হইতে পারছে। So, এটা হচ্ছে আসলে ব্যাকট্র্যাকিং। আচ্ছা, আপাতত আজকে আর যেহেতু সময় নাই, তো আমরা নেক্সট ক্লাসে যদি কেউ এটা না বুঝে থাকেন, সেটা আবার ডিসকাশন করতে পারবো।